উত্তর উনি আছে, ইমদাদ আছি, এবং আমাদের সাথে একজন অতিথি আছে। অতিথির নাম সোহানুর রহমান। তার সাথে আমরা পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। সোহানুর রহমান মূলত একজন জলবায়ু অধিকার কর্মী। আজকে সোহান কেন আমাদের অতিথি হয়ে এসছে, নভেম্বরে জেনেভায় জাতিসংঘ আয়োজিত একটা জায়গাতে সারা পৃথিবী থেকে 5 জনকে এরকম যারা জলবায়ু নিয়ে কাজ করে, এরকম ইয়াংস্টার, তাদেরকে আসলে পুরস্কৃত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। সেই সোহান আজকে আমাদের সাথে এসে। সোহান, শুভ সকাল আমাদের স্টুডিওতে। স্বাগত জানাই, অভিনন্দন জানাই আপনি যে অ্যাওয়ার্ড নিয়ে আসলেন। যে অ্যাওয়ার্ডের কথা বললাম আরেকটু বিস্তারিত আমাদেরকে বলেন। জি, সো অ্যাওয়ার্ডের পিছনে অনেক বড় গল্প, আসলে 9 বছর 7-8 বছরের গল্প। মানে গল্পের আগে অ্যাওয়ার্ডটা কি, কারা দিল? ইয়াং অ্যাক্টিভিস্ট সামিটে যে আপনাকে অ্যাওয়ার্ডটা দেয়া হলো, তো এটাতে আসলে কতগুলো ক্যাটাগরি আসলে থাকে এবং আসলে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা পেয়েছেন? জি, মূলত পৃথিবীতে তো এখন ইয়ং অ্যাক্টিভিস্টরা অনেক বেশি সোচ্চার বিভিন্ন ইস্যুতে। আর এই সম্মেলনটা একটা ইউনিক, যে যারা ইয়ং অ্যাক্টিভিজমে যুক্ত তাদেরকে সম্মাননা দেওয়া এবং তাদের কাজের ক্ষেত্রটাকে আরও সহযোগিতার মাধ্যমে সম্প্রসারিত করা। সো এবারেও 5 জনকে, বাংলাদেশ সহ 5 জনকে সম্মানিত করা হয়েছে। এখানে মূলত জলবায়ু পরিবর্তন একটা বড় ক্যাটাগরি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ, গণতন্ত্র, তারপর আছে অনেক ধরেন বৈষম্য, যেমন রঙগত বর্ণ বৈষম্য, কিংবা এমনও হয়েছে যে কেউ কোনো উদ্বাস্তু মানুষকে, হোমলেস মানুষ যারা, তাদের এই ধরনের 5টা ক্যাটাগরি ছিল। আপনার ক্যাটাগরি কোনটা ছিল? আমার ক্যাটাগরি ছিল এক, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা, এবং গণতন্ত্রকে পুনরুদ্ধারে যে তরুণদের যে ভূমিকা, এই 2টা ক্যাটাগরি। তো সোহান, আসলে আপনি তো দীর্ঘ সময় ধরে আসলে কাজ করছেন জলবায়ু নিয়ে। এই যে আমরা কিন্তু সবসময় বলি যে ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্যাম, এবং এটা আসলে আমরা যতটা বলি, আসলে আমরা কি ততটা বুঝতে পারি যে যখন আমরা বলছি যে আসলে আমরা ক্লাইমেট ভালনারেবল, আসলে আমরা কোন পর্যায়ে ভালনারেবল, এটাকে আমরা মানে সাধারণ জনগণ, আমরা যারা বাংলাদেশে আছে, তারা কি একটু উপলব্ধি করতে পারি? আপনার কি মনে হয়? এটা মানে উপলব্ধি করতে আমাদের একটু বোঝাপড়ায় সমস্যা হলেও আসলে আমরা কিন্তু এর যেমন আপনি বলছিলেন যে চরম বিপদাপন্ন, এবং শুধু চরম বিপদাপন্নই না, পৃথিবীতে 10টা যদি দেশ র্যাঙ্কিং করা হয় তার মধ্যে বাংলাদেশ 7 থেকে 8-এর মধ্যে। এটা একটা জায়গা। আমাদের সংকটটা আরও ঘনীভূত হচ্ছে যে জাতিসংঘের যে বিজ্ঞানীদের যে প্যানেল বলা হয় আইপিসির সর্বশেষ প্রতিবেদন বলতে 2050 সাল নাগাদ, এখন আমরা 24 সালে, আজকে 24 শেষ, 25-এ পাড়া দিব, নেক্সট আরও ধরেন 25 বছর পরে আমাদের বাংলাদেশের প্রায় 18 থেকে 20% অঞ্চল পানির নিচে ডুবে যাবে। যে দক্ষিণ অঞ্চল, উপকূলীয় অঞ্চল, তার মধ্যে বরিশাল, তার মধ্যে খুলনা, কক্সবাজার। তাহলে একটা দেশের যদি 20% অঞ্চল পানির নিচে ডুবে চলে যায়, এই মানুষগুলো কোথায় যাবে? প্রতিদিন ঢাকা শহরে এই সকালবেলায় বরিশাল থেকে বা অন্যান্য অঞ্চল থেকে কতজন উদ্বাস্তু, কয়েক হাজার উদ্বাস্তু ঢুকতেছে। সরকারি গবেষণা বলে যে শুধু বরিশাল অঞ্চল, আমার যে অঞ্চল, ওইখানেই আছে 13% মানুষ ঢাকার বস্তি এলাকায়। তাহলে মাইগ্রেশন কিন্তু যেভাবে আগাচ্ছে, অন্যদিকে আমরা কিন্তু 10 লাখের বেশি রোহিঙ্গা মানুষদেরকে হোস্ট করতেছি। আমাদের কয়েক কোটি মানুষকে কে হোস্ট করবে? আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের অর্থনীতির ভবিষ্যৎ কোথায়? এবং পৃথিবীরও, কারণ বাংলাদেশ থেকে যে 1 কোটি মানুষ রিফিউজি হয়, এটা পৃথিবীর জন্য একটা বার্ডেন তৈরি হবে। সো বিশ্ব নেতারা যতই তার সেনাবাহিনী, তার বর্ডারকে, তার পাসপোর্টকে যতই সুরক্ষিত করুক না কেন, এটা প্রফেসর ইউনূস উনি কবে বলেছিলেন যে আপনার বেডরুমে আগুন লাগছে আর কিচেন সুরক্ষিত আছে, অথবা কিচেনে আগুন লাগছে বেডরুম সুরক্ষিত আছে, এমনটা না। আমরা একটা পৃথিবীতে বসবাস করি। তো সেই জায়গাটা, এবং যদি দেখেন বাংলাদেশের ঋতু কয়টা? 6টা। পৃথিবীর কোনো দেশে 6টা ঋতু নাই। এর জন্য আমাদের ক্ষতি আরও বেশি, কারণ আমাদের ঋতু বৈচিত্র্য অনেক বেশি। 2টা মাস অন্তর অন্তর ঋতু। সো আমাদের আগে ছিল 12 মাসে 13 পার্বণ, এখন দেখবেন 12 মাসে 13 ডিজাস্টার। আপনি যদি এই বছরটা দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত, ফেনীর বন্যা, শেরপুরের বন্যা, কুড়িগ্রামের বন্যা, এই শীত হলে শীত বেশি, গরম হলে দাবদাহ বেশি, তারপর আপনার দেখবেন যে শিলাবৃষ্টি, বজ্রপাত, ডেঙ্গু, যে ডেঙ্গুতে আগে 1 দশকে মারা যেত 1000 মানুষ, গত বছরে 1 বছরে মারা গেছে 1000। এবং এবার কিন্তু এখনো প্রলং কিন্তু হচ্ছে, ডেঙ্গু কিন্তু এখনো হচ্ছে। এবং আমরা কিন্তু এই যে এবারে শীতের মৌসুমে আমরা কিন্তু যে অসময়ে বৃষ্টির ফলে, বন্যার ফলে কিন্তু সেটা কিন্তু আমাদের আসলে বাজারেও কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে। তো আপনি যদি আপনার কর্মক্ষেত্রের জায়গাটা একটু আমাদেরকে বলেন যে আপনাদের যে গ্রুপটা আছে, প্ল্যাটফর্মটা আছে, ইউথ প্ল্যাটফর্ম, এটা কবে থেকে শুরু হলো,
কেন এটা, আপনারা কি শুধু জলবায়ু নিয়ে কাজ করেন, অন্যান্য বিষয় এটার মধ্যে ইনক্লুডেড? সো যেটা হচ্ছে যে আমরা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেই বা না দেই, বুঝি বা না বুঝি, জলবায়ু সংকট আমাদেরকে ছাড়ছে না, এটা একেবারে নিশ্চিন্ত। আমার বাড়ি হচ্ছে ঝালকাঠিতে, বরিশালে। আমি 2007 সালে সাইক্লোন সিডোরে আক্রান্ত হয়েছি। সো ওখান থেকেই জলবায়ু পরিবর্তনের সাথে পরিচয়। তারপর যখন 2009 সাল আসলো, বাংলাদেশ জলবায়ু সম্মেলনে সোচ্চার হওয়া শুরু করলো, কোপেনহেগেন সম্মেলন। এরপর প্রতি বছরই যখন পত্রিকা দেখতাম নভেম্বর ডিসেম্বরে যে বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রগুলো তারা ওই দিন দরবারে যায়, একটা আশা নিয়ে যায়, জলবায়ু অর্থায়নের প্রত্যাশা নিয়ে যায়, কিন্তু যখন ফেরে তখন দেখা যায় যে আসলে আমাদের যে ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা, সেটা আমরা বিশ্ব নেতাদের কাছ থেকে পাচ্ছি না। সো সবসময় দেখা যায় যে এই হতাশাটা আমাদের মধ্যে কাজ করে। সো এই নিউজগুলো আমি সবসময় দেখতেছিলাম। তো 2015 সালের দিকে আমার একটা এলাকায় যাওয়ার সুযোগ হয়, এটা হচ্ছে পটুয়াখালীর রাঙাবালির আন্ডারচর নামে একটা জায়গা, এটাকে চরান্ডাও বলে। তো ওখানে গিয়ে যখন 8,000 মানুষকে আমি দেখলাম সেই আগুনমুখা নদী পেরিয়ে, সেই 8,000 মানুষের যে সমুদ্রের মধ্যে বসবাস করে এবং একেবারে শেষ সীমানায়, তাদের জন্য কোনো সাইক্লোন শেল্টার নাই, কিন্তু তারা সিডোরের সময় তারা মৃত্যু উপত্যকা তৈরি হয়েছে। ওখানে একটা প্রাইমারি স্কুল দেখলাম, একটা স্কুলে মানে সাধারণত 4 জন শিক্ষক থাকতে হয়, আমরা একজন শিক্ষিকা পেয়েছি। উনি কতক্ষণ এই ক্লাসে একটু লিখছেন, কতক্ষণ ওই ক্লাসে একটু লিখছেন, মানে তাহলে বুঝতে পারেন যে কোয়ালিটির, মানে শিক্ষার কোয়ালিটি কতটুকু। ওই গ্রামে কোনো হাই স্কুল নাই, মানে কোনো মাধ্যমিক শিক্ষা নেই। এটা 2015 সালে। সো ওই স্কুলের মেয়েরা কেউ 5ম শ্রেণীর পর পড়াশোনা করতে পারে না, কারণ তাদেরকে তখন আরেকটা চরে চরমন্তাজ যেতে হয়। তো চরমন্তাজ গেলে ওই মেয়েদেরকে নৌকা ভাড়া করতে হয়, নৌকা ভাড়া করতে হলে ফ্যামিলিকে সেই নৌকা ভাড়ার টাকা দিতে হয়। সো একটা মেয়ের মানে এই শিক্ষাটা কন্টিনিউ করা, মানে চালিয়ে নেওয়া, এর একটা ফ্যামিলির জন্য বোঝা। তাইলে ওই মেয়েটা কি হয়, যখন সে 6ষ্ঠ শ্রেণী পাশ করবে তার আগে তার বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে গেলে ওই চরে পরিবার পরিকল্পনা বলেন, এই ধরনের কোনো পরিকল্পনা, কোনো সেবা পাওয়া যায় না। তাহলে সে 6ষ্ঠ শ্রেণী থেকে 7মে ওঠার আগে সে একজন মা হয়ে যায়। আমরা এমনও ঘটনা পেয়েছি যে ওই রাঙাবালিতে ধরেন মধ্যরাতে লেবার পেইন উঠেছে, সো তাকে সারা রাত্র ধরে নৌকা চালিয়ে সকালবেলায় ধরেন গলা চিপা নিয়ে আসছে, গলা চিপায়ও সেই সেবা নাই। বরিশাল শেরেবাংলা মেডিকেলে যখন নিয়ে আসছে তখন ওই অন্তঃসত্ত্বা কিশোরী বধূ সে মারা গেছে। তাহলে আমরা ঢাকায় বসে গ্লোবালি বলি যে মাতৃ ও শিশু মৃত্যু কমেছে, কিন্তু সেখানের চিত্র কিন্তু এখনো সেভাবে না। আমার প্রশ্নটা ছিল ওইখানে যে এই 8,000 মানুষ ওই রাঙাবালি আন্ডারচরে থাকে, তাদের ঘরে ফ্রিজ নেই, তাদের ঘরে এসি নেই, তারা কোনো কার্বন নির্গমন করে না, একেবারে শূন্য। তারা কোরবানির সময় গরুর গোশত খাইতে পারে অনেক সময়, কিন্তু তারা তো সবচেয়ে বেশি ভিকটিম, সবচেয়ে বেশি তাদের মূল্য চোকাতে হচ্ছে, তাদের জীবন দিয়ে, জীবিকা দিয়ে, সবকিছু দিয়ে। সো ওই জায়গাটা আমার মনে হয়েছে এই মানুষগুলোর সাথে একটা অবিচার চলছে। সো এই মানুষগুলোর জন্য একটা সুবিচার নিশ্চিত করার জন্য আমি বরিশাল শহর থেকে 2016 সালে এই ইউথ নাইটের কাজটা শুরু করি, যাতে করে আমরা এই সুবিচারটার জন্য বৈশ্বিক পর্যায়ে আমরা লড়াইটা করতে পারি, এবং জাতীয় পর্যায়ে আমাদের যেসব নীতি আইন কানুন থাকা দরকার সেই জায়গাগুলো ভূমিকা রাখা, তরুণদেরকে আরো উদ্বুদ্ধ করা, এবং স্থানীয় পর্যায়েও কিছু উদ্যোগ নেওয়া, যাতে করে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো কিছু সহায়তা পেতে পারে, ক্ষতিটা একটু কম হয়, মানে লসটা যেন কিছুটা একটু কমতে পারে। সোহান, একটু ব্যাখ্যা করবেন, আপনি এটা সেক্টরে কাজ করেন, আপনি খুব ভালো করে বোঝাতেও পারেন। সোহান, এই যে তারা ভিকটিম হচ্ছে, কিংবা আমাদের ঋতুগত যে পরিবর্তন হচ্ছে, এইটার জন্য কি আমরা দায়ী নাকি অন্য কেউ দায়ী? অন্য কেউ দায়ী হলে কিভাবে আমরা ভিকটিম হচ্ছি? তো জলবায়ু যে সংকটটা, এই সংকটটা আসলে এর জন্য দায় হচ্ছে উন্নত বিশ্বর। কিভাবে তারা দায়ী? তাদের ঐতিহাসিক দায় আছে, কারণ তারা যেভাবে শিল্প বিপ্লব ঘটিয়েছে, এবং আমরা যখন জলবায়ু পরিবর্তনের এখন আলোচনায় বলা হয় পৃথিবীর তাপমাত্রাকে 1.5-এর মধ্যে সীমাবদ্ধ করতে হবে। কোন সময়ের? এই সময়ের না, প্রাক শিল্প বিপ্লব। তাহলে জলবায়ু পরিবর্তনকে যতটা পরিবেশের নিরিখে দেখা হয় বা উন্নয়নের নিরিখে দেখা হয়, জলবায়ু পরিবর্তন নিজে একটা অর্থনৈতিক ইস্যু, এবং অর্থনীতির জায়গায় সবাই সবার উন্নয়ন চায়, এবং আমরা এমন একটা খারাপ প্রতিযোগিতায় নেমেছি, সবাই সবার দেশকে জিডিপি বাড়াইতে চাই, কিন্তু আমরা কখনো, এবং ন্যাশনাল ইন্টারেস্ট, আমি বাংলাদেশি, আমি চাই বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হোক, যে মার্কিন সে যে মার্কিন স্বার্থ সুরক্ষিত হোক, যে ইউরোপ সে চাই ইউরোপ আরও ভালো হোক, কিন্তু আমরা কখনো দিন শেষে পৃথিবীর সম্পদের কথা চিন্তা করি না। পৃথিবীতে সম্পদের সীমা আছে, সীমিত সম্পদ। একটা গবেষণা বলে যে আমরা যে পরিমাণ আমাদের লোভ, যে পরিমাণ আমরা সুবিধা পেতে চাই, এই সুবিধার দেওয়ার জন্য পৃথিবী প্রস্তুত না, এবং সেটা পেতে গেলে আমাদের 17 থেকে 18টা পৃথিবী দরকার, যেবার প্ল্যানেটারি ওভারশুট।
সো যে ঘটনাটা ঘটেছে, যখন ইউরোপ উন্নত হয়েছে, আমেরিকা উন্নত হয়েছে, ইউকে উন্নত হয়েছে, তারা মানে অনিয়ন্ত্রিতভাবে এবং অনেক ক্ষেত্রে নৈতিকভাবে না অনৈতিকভাবে তারা উন্নয়ন ঘটিয়েছে, এবং সেই উন্নয়ন করতে গিয়ে অনেক দেশকে তারা, আপনারা জানেন, উপনিবেশ বানিয়েছে, সেই দেশের সম্পদকে লুটে নিয়েছে, এমন ঘটনা ঘটেছে। কিন্তু এই যে একটা অর্থনীতি, ভোগবাদী অর্থনীতি এবং এক একটা দেশকে শোষণ করা, এই প্রক্রিয়ার মাধ্যমে তারা উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে, যার জন্য এখন এই পৃথিবীতে এই জলবায়ু সংকটটা দেখা দিয়েছে, এবং যার কারণে প্রাকৃতিক দুর্যোগ অনেক বাড়তেছে। এবং বাংলাদেশ শুধু নয়, এখন একটা মামলা চলতেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, হেগে, নেদারল্যান্ডসে। সেখানে মামলাটা নিয়ে এসেছে এমন কিছু দেশ যারা কয়েক বছরের মধ্যে থাকবে না পৃথিবীতে, যেমন ভানুয়াতু, টোঙ্গা, টুভালু, কিরাবাতি, সলোমন আইল্যান্ড। তো তারা জাতিসংঘের সদস্য, কিন্তু জাতিসংঘ নিশ্চিত করতে পারতেছে না তার মেম্বারের দেশটা থাকবে কিনা। সো ওরা এখন সেই মামলাটা ওরা ওখানে লড়ছে। সো আমাদের সেই জায়গাটায় যে আমরা যেহেতু দায়ী না, বাংলাদেশের কার্বন নির্গমন 0.04-এর একটু বেশি, অর্থাৎ পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তনের যে দায় 1% আমাদের না। কিন্তু যখন আমরা 0.04, 0.04 আর একটু এখন হয়তো বাড়তেছে বাংলাদেশের, কিন্তু আমরা এখনো 0 পয়েন্টের পরে 1 আমরা কিন্তু নির্গমন করি না। কিন্তু আসলে যে জিনিস মানে আসলে আমিও বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, কিন্তু সেটার প্রভাব আমাদের উপর কিভাবে পড়ছে? যখন অনিয়ন্ত্রিতভাবে শিল্প বিপ্লব হয়েছে, তখন হচ্ছে আমাদের, এবং জলবায়ু পরিবর্তন এমনি কিন্তু স্বাভাবিক, জলবায়ু পরিবর্তন হবে, কিন্তু জলবায়ু পরিবর্তনটা ত্বরান্বিত হচ্ছে, খুব দ্রুত হচ্ছে। আগে পৃথিবীর জলবায়ু পরিবর্তন যেটা 1000 বছরে হতো, এখন সেটা 100 বছরে হচ্ছে। এবং আপনি যদি দেখেন প্রতি বছরের তাপমাত্রা রেকর্ড প্রত্যেকবারকে ছাড়িয়ে যাচ্ছে। আমরা 23 সালে যে অবস্থায় ছিলাম, 24 সালের রেকর্ড ব্রেক। আমরা যখন 25-এ পা রাখবো, তখন 24-এ রেকর্ড ব্রেক। এবং শুধু বছর না, মাসের, ধরেন আমরা সেপ্টেম্বরে আছি, সেপ্টেম্বর হয়েছে তার আগের মাসের চেয়ে উষ্ণতম পৃথিবীর ইতিহাসে। আবার আমরা এখন ধরেন ডিসেম্বরে আছি, দেখবেন যে নভেম্বরে যদি ডিসেম্বর পৃথিবীতে সবচেয়ে উষ্ণতম বছর। সো ওই যে শিল্প বিপ্লবের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাসগুলো নির্গমন হয়েছে, এই নির্গমনগুলো পৃথিবীকে উষ্ণায়ন করছে। তো পৃথিবীকে উষ্ণায়ন করলে অনেক মরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, আর বাংলাদেশের কাছেই তো হিমালয়। সো হিমালয়ের বরফ গলতেছে, আর শুধু বরফও গলতে হয় না, সমুদ্রের মধ্যের যে তাপ বাড়ে, তাপ বাড়লে অ্যাসিডিফিকেশন হয়, তো তখন কিন্তু লবণাক্ততা বাড়তেছে। আসলে এগুলো নিয়ে আমরা একটু আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি আমরা নিয়ে নিই। দর্শক, আজকে সকালটাতে এই আলোচনা আপনাদের প্রত্যেকেরই আসলে থাকা প্রয়োজন। আমরা এই আলোচনা আরো অনেক কথা বলবো সোহানুর রহমানের সাথে, তার আগে আমরা একটা ছোট বিরতি থেকে ফিরতে চাই। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আমাদের সাথে অতিথি আছে সোহানুর রহমান, জলবায়ু অধিকার কর্মী। এই গত মাসে সে জেনেভা থেকে পুরস্কার নিয়ে এসেছে। সারা পৃথিবীর যে 5 জন অ্যাক্টিভিস্ট আছে, সোহান তাদের ভেতরে একজন, তার সাথে আমরা কথা বলছিলাম। তো এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছিলাম, যে আসলে তাপমাত্রা কিন্তু শুধুমাত্র আমার বায়ুমণ্ডলে বাড়ছে না, আমার কিন্তু সমুদ্রের পাদদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ছে। তো সমুদ্রে তো যদি তাপমাত্রা বাড়ে পানির, তাহলে সেটার ইম্প্যাক্ট আসলে আমাদের উপর কিভাবে হতে পারে? তো সমুদ্রের মধ্যে তাপমাত্রা এক তো বাড়তেছে, যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, আবার আমরাও ভূমিকা রাখতেছি। আমরা যখন প্লাস্টিক বা বর্জ্য ফেলতেছি, তখন সমুদ্রের মধ্যে কিন্তু অ্যাসিডিফিকেশনটা বাড়তেছে। তো বাড়লে সমুদ্র এবং পৃথিবীতে আমরা মনে করি কি, যে শুধুমাত্র গাছই মনে হয় অক্সিজেন বেশি প্রডিউস করে, কার্বন ডাই অক্সাইড কিন্তু সে শোষণ করে। কিন্তু আমরা যেটা কম জানি, সেটা হচ্ছে সমুদ্র কিন্তু একটা বড় সোর্স, যে হচ্ছে অক্সিজেন তৈরি করে, প্রায় 40 থেকে 50 ভাগেরও বেশি হয়তো। এবং সে এক অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে। কারণ সমুদ্রের মধ্যে যে জীবন, যে ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, ওরা কিন্তু আমাদের এই জলবায়ুকে কন্ট্রোল করে। সো এগুলো ন্যাচারাল অ্যাবজর্বার, যারা শোষণ করে। এক হচ্ছে বন, দ্বিতীয় হচ্ছে সমুদ্র, তৃতীয় হচ্ছে পাহাড়। সো সেই জায়গাটায় এই অ্যাসিডিফিকেশনের কারণে এবং দূষণের কারণে যে সমুদ্র সেটা পারছে না, ইভেন এখন গাছও সেও পারছে না, গবেষণা বলছে। সো এর জন্য সমুদ্রের মধ্যে নিম্নচাপ তৈরি হয়, বড় বড় সাইক্লোন তৈরি হয়। সেই সাইক্লোনকে আমরা এর ক্ষতিগ্রস্ত হই। এবং আপনারা যদি খেয়াল করেন, 2007 সালের আগে সাইক্লোনের ল্যান্ডস্কেপ বা কি টাইম ফ্রেম, কোনো সাইক্লোন আমরা মনে করতে পারি না ওইভাবে। কিন্তু 7-এর পর যদি টাইম ফ্রেম খেয়াল করেন, বিভিন্ন নামে একটা আসে প্রতি বছরে, এবং বছরে এখন 2টার বেশিও হয়। ধরেন সিডোর থেকে আইলা, মহসেন, নার্গিস, আমফান, রনু, বুলবুল, ইয়াস, চিত্রাং, ওয়ানু, আমরা বলতে পারি।
কিন্তু 7 সালের আগ থেকে কিন্তু আমরা এটা বলতে পারি না। 7 সালে এমন কি হইলো যে 7 সাল থেকে শুরু হলো, মানে এখানে কোন সিগনিফিকেন্স আছে? 7 সালের কোনো সিগনিফিকেন্ট নাই যে 7 সালে, কিন্তু 7 সালের পর থেকে এটা দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে। সোহান, এই জায়গাটা একটু বলবো, সবকিছু আমাদের কন্ট্রোলে না, সবকিছু আমি বুঝিও না। আমি বুঝি যে আমি যখন সমুদ্রে যাই, টুরিস্ট হিসেবে যাই, কাজের জন্য থাকি, তখন আপনি বললেন যে প্লাস্টিকগুলো ফেলা উচিত না। কি করে? আপনি তো বহির্বিশ্বে গিয়েছেন, তাহলে কি করব? ধরেন আমি একটা চিপস খেলাম, আমার তো ফেলতে ইচ্ছে করবে, কিংবা আমি একটা বিস্কিট খেলাম, ফেলতে ইচ্ছে করবে, একটা আইসক্রিম খেলাম, তো আমি তো ফেলতে ইচ্ছে করলে আমি কি করব? এটা কি করে মানুষ, সভ্য মানুষ যারা? সো এক হচ্ছে আমার আচরণের একটা জায়গা আপনি যেমন বলছেন, দ্বিতীয়ত একটা সিস্টেমও থাকা গুরুত্বপূর্ণ। ধরেন আমরা যেমন ঢাকা শহরে বলি যে মানুষ যখন জলাবদ্ধতা হয়, যে তুমি চিপসের প্যাকেটটা ফেলছো বলে ঢাকা শহর ডুবে যাচ্ছে, কিন্তু তার ফেলার জায়গাটাও তো রাখতে হবে। এবং বাইরের দেশে যেটা থাকে, জি বলেন, মানে ধরেন ফেলার জায়গাটা নাই, হ্যাঁ, আমি কি চিপসের প্যাকেটটা আমি কি করতে পারি? ধরেন ফেলার জায়গা আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে এখন দেখি যে একটা গ্রিন বিনের মতো রাখা আছে, বিনটা উপচে পড়ছে, বুঝলাম যে ইনিশিয়েটিভ নেওয়া আছে, এটা ঠিকমতো মানে ইয়ে করছে না, এক্সিকিউশনটা হচ্ছে না, কিন্তু আমি তো একজন সিটিজেন, আমার তো একটা দায়িত্ব কি আছে নাকি নাই? অবশ্যই আছে। আমি যেটা করি, আমি যদি একটা চকলেটও খাই, আমি রাস্তায় ফেলি না, পকেটে করে নিয়ে আসি, পরে আমি ডাস্টবিনে ফেলে দিই। দ্যাট ইজ মানে এইটা হওয়া উচিত একেবারেই নিয়ম। আমি ঢাকাতে যেসব বিদেশিদের দেখেছি, তারাও কিন্তু চিপস খায়, তারাও খায়, কিন্তু তারা আসলে জানে না যে এটা রাস্তায় ফেলতে হয়। আমি দেখেছি তারা জ্যাকেটের প্যাকেটে নিয়ে যায় এবং ওর ধুলাটা তার জ্যাকেটে লেগে যায়, সে বলেছে আমি বাসায় গিয়ে আমার বিনে ফেলবো। তার মানে এই জায়গাটা কিন্তু নিশ্চয়ই আমি অনেককে, আমি সরকারকে, আমি পৃথিবীকে, ইউএনকে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাকেও আমি আসলে এই জিনিসটা বলতে পারি কেন, সেটাও গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন মেসেজিং করি, মানুষকে বুঝাই, সেটা বলি যে পৃথিবীকে বাঁচাও। পৃথিবীকে বাঁচাই, আমি অনেক সময় পৃথিবী বাঁচাই লাভ কি, বা ওটা অনেক দূরের বিষয়, আমি নিজে ভালো থাকলে, ভালো পড়তে পারলেই ভালো। কিন্তু এখন যদি আমরা প্লাস্টিক দূষণের দিকে যদি তাকাই, প্লাস্টিক এমন সব জায়গায় পৌঁছে গেছে কল্পনারও বাইরে। একজন শিশু যখন জন্ম দেয়, তখন কিন্তু তার মায়ের দুধ পাওয়াটা তার অধিকার। এখন সে মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, মানুষের ব্রেনের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, আমরা তো কনজিউম করছি, রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক। এবং আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি, মাসে দেখা যায় 1 ক্রেডিট কার্ড সমান মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢোকে। সকালে আজকে আমরা সকালের বাংলাদেশ বলছি, যখন সকালে যখন দাঁত ব্রাশ করতেছি, ব্রাশ থেকে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে। কি করব? ব্রাশ তো করবো, কিন্তু যেটা দিয়ে ব্রাশ করতেছি ওখান থেকেও মাইক্রোপ্লাস্টিক আমার শরীরে ঢুকতেছে। আমি যে প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছি, সেটা দিয়েও প্লাস্টিক ঢুকতেছে। ব্রাশ করার বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু যেটা দিয়ে ব্রাশ করব সেখানেও চিন্তা ভাবনা করার সুযোগ আছে। মানে আসলে আমাদের যেটা মানে চিন্তা করতে হবে সেটা হচ্ছে, যদি আমাদের বায়োডিগ্রেডেবল অল্টারনেটিভস গুলো থাকে, তাহলে সেইটা আসলে আমরা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি কিনা। প্লাস্টিক আমি একদমই সরিয়ে দিতে পারছি না, কিন্তু আমি আমার প্লাস্টিকের কোয়ালিটিটাকে বেটার করতে পারছি। আমি ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার না করে হয়তো আমি মানে না কাচের বোতলে পানি আমি ক্যারি করতে পারছি। না, এটা অবশ্যই এটা সত্য রুনিয়া যেটা বললো, আপনি যে জায়গাটা বললেন, কিন্তু একই সাথে আমি আমার বাবা, তার আমি জানি না আমার দাদা ব্রাশ পেয়েছেন কিনা, নিশ্চয়ই হয়তো পাননি, তিনি কিন্তু মেসোয়াক গাছ দিয়ে করতেন। আপনি যেটা বললেন তার মানে হচ্ছে গিয়ে আমি যে প্লাস্টিকটা ব্যবহার করছি, আসলেই তো তারা যারা মেসোয়াক দিয়ে ব্যবহার করতেন, এবং এখনো কিন্তু পৃথিবীর অনেক জায়গাতে সাজেস্ট করে যে আপনি মেসোয়াক করেন। মেসোয়াক একটা ডাল দিয়ে কিন্তু এটা পরিষ্কার করা যায়। জি, সো আমাদের যদি বাপদাদার কথা যেহেতু বলছেন, আমাদের যদি প্র্যাকটিস যদি দেখেন, আমরা কিভাবে পানি খেতাম, কোথায় পানি রাখতাম, আমরা কখনোই প্লাস্টিকে পানি রাখতাম না, আমরা মটকার মধ্যে রাখতাম। আমরা এখন টিস্যু ব্যবহার করি, টিস্যু পানি তো গাছ কেটে ব্যবহার করতেছি, কিন্তু 20 বছর আগে আমাদের প্র্যাকটিস ছিল রুমাল, একখণ্ড কাপড়। কিন্তু আমরা সেই একখণ্ড রুমাল থেকে আমরা বের হয়ে আসছি আরো আধুনিক হওয়ার জন্য। ওই যে আপনি যেটা বললেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ক্যাপিটালিজম এবং মার্কেট ডিমান্ড তৈরি করা, তো একসময় কিন্তু ছিল যে আমরা কিন্তু কাগজের ঠোঙাতে করে বাজার করে আনা হতো, চাল ডাল কিন্তু সেভাবে কেনা হতো। এখন আমরা সবকিছুকেই দেখি যে প্লাস্টিকে সুন্দর করে মুড়িয়ে আমাদের জন্য হয় না তৈরি করে রাখা হয়। তো সবকিছু একটা সময় তো ছিল, আমরা তো সেখান থেকে আসলে কাজটা করেছি, সার্ভাইভ তো আমরা করেছি। তো এটা যেমন আমার একজন ভোক্তা হিসেবে আমার ভূমিকা আছে, কিন্তু যিনি প্রডিউস করতেছেন তারও ভূমিকা আছে, তারও দায় আছে। সে যখন সবকিছু প্লাস্টিক দিয়ে তৈরি করে, তখন তো আমার বিকল্প থাকে না। আর সরকারেরও ভূমিকা আছে যে যেসব জিনিস হচ্ছে পরিবেশ বান্ধব, এইসব জিনিসকে ট্যাক্স ফ্রি করা, করমুক্ত করে সহজলভ্য করা, আর যেগুলো প্লাস্টিক ভিত্তিক সেগুলোর দাম বাড়ানো।
এই জায়গাটাতে সোহান আমরা আলাপ করছিলাম সোহান যে আমরা কি করতে পারি, আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের কিভাবে চলা উচিত, এটা নিয়েও সোহানের কাছ থেকে জানবো সকালে বাংলাদেশে। তার আগে একটা বিরতি থেকে আসি আমরা। ফিরছি এখন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুমি আছে, সাথে আছে আমদাদ, এবং আমাদের সাথে অতিথি যিনি সোহানুর রহমান, জলবায়ু অধিকার কর্মী। সোহান আছে, সোহানের কাছ থেকে আমরা অনেক কিছু জানছিলাম। সোহান, যদি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কথা বলি, আমরা ব্যক্তি এমদাদ কি করবে, ব্যক্তি রুনিয়া কি করবে, এটা তো জানলাম। আমরা অনেক যেটা হয় যে ক্রস বর্ডার কানেকশন হয়, জি, আমাদের বিদেশি বন্ধুরা, আমরা এই প্রোগ্রামে অনেক সময় বলতে হয়, জি, আমাদের আসলে স্ক্রিপ্টিংটা কি হওয়া উচিত, তাদের কাছে কি মেসেজ কনভে করা উচিত? জি। সো একটা হচ্ছে পরিবেশগত বিষয়, আর একটা জলবায়ুগত বিষয়। পরিবেশগত কাজের জন্য আমি আমার খাল দখল করলে এর জন্য কিন্তু ইউএস বা আমেরিকা, ইউরোপ দায়ী না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পরিবেশের আলোচনাগুলোকে আর এই যে বৈশ্বিক আলোচনা, জলবায়ু পরিবর্তন, যেখানে আমার দায় নাই, এটাকে গুলিয়ে ফেলি এবং আমরা আমাদের কি দায়ী করতে থাকি। তো এর জন্য আসল যারা ক্ষতির জন্য যারা দায়, তারা পার পেয়ে যায় এবং তারা নিশ্চয়ই একটু হাসে যে না বুঝে তোমরা কি করছো আর কি। নিশ্চয়ই। সো ওই অংশটা যদি কভার করেন, আমাদের যে ন্যারেটিভটা হওয়া উচিত, আমাদের তো আলাপটা হচ্ছে যে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে ভালনারেবল, এবং আমাদের মনে কিছু করারও নাই। কিন্তু আসলে বাংলাদেশ ভালনারেবল, এটা সত্য, কিন্তু বাংলাদেশ কিন্তু ক্লাইমেট অ্যাকশনে বিশ্বের কাছে অনেক ক্ষেত্রে আসলে লিডার। বিশেষ করে আমরা যে আলোচনাটা এতক্ষণ করি নাই, আমরা সবসময় প্লাস্টিক এবং গাছ নিয়েই করি, যেটি অভিযোজন, অ্যাডাপ্টেশন। আমি কিভাবে পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে থাকবো। এবং সেটা আমরা যদি দেখেন বরিশাল অঞ্চলে 400 বছর আগের যে ভাসমান বীজতলা কৃষকদের মাথা থেকে এসেছে, কিংবা শ্যামনগর অঞ্চলে আমার পানি সংকট, আমাকে বৃষ্টির পানি ধরে রাখতে হবে, সেটা তাদের কাছ থেকে এসেছে। তাহলে সেই যে সমাধানগুলো কিন্তু আমাদের আছে এবং আমাদের কাছ থেকে বিশ্ব শেখে। যেভাবে জলবায়ু পরিবর্তন বাড়ছে, আমি আর কতটুকু অ্যাডাপ্ট করতে পারবো? এক পর্যায়ে কিন্তু আমি আর অ্যাডাপ্ট করতে পারবো না। আর সেই অ্যাডাপ্টেশন করতে গেলে, অভিযোজন করতে গেলেও আমার অর্থায়নের দরকার হবে। আবার হচ্ছে আমাদের জন্য এখন প্রধান কাজ হবে যেটা যে রিনিউয়েবল এনার্জিতে যাওয়া, এবং সেটা তাদের জন্য আরো অনেক বেশি, যারা উন্নত রাষ্ট্র। মানে আমাদের তো জীবাশ্ম জ্বালানি হচ্ছে সংকটের প্রধান কারণ, তেল, গ্যাস, কয়লার ব্যবহার। কিন্তু আমরা এত সহজে চাইলেই কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জি যেতে পারবো না, কারণ আমাদের দেশের টেকনোলজি দরকার, আমাদের অর্থনীতির উপর নির্ভর করা দরকার। তো সেই ট্রানজিশন করতে গেলে, জাস্ট ট্রানজিশন করতে গেলেও আমার অর্থায়ন লাগবে। সো একটা জায়গায় এই ন্যারেটিভটা কিভাবে, ন্যারেটিভটা হচ্ছে যে বাংলাদেশ সে শুধু ক্ষতিগ্রস্ত না, বাংলাদেশ সে তার কাজটা করছে এবং সে সলিউশনও নিয়ে আসছে, যে সলিউশনগুলোও নিয়ে আসছে। কিন্তু এই সলিউশনগুলোকে আরো তুলে ধরতে হলে, এই সমাধানগুলোকে আরো বাস্তবায়ন করতে গেলে অর্থায়ন লাগবে। এটা একটা প্রধান জায়গা, অর্থায়নের জায়গা। সহযোগিতা লাগবে এবং সংহতি লাগবে, কারণ পৃথিবীটা আমাদের সবার। কারণ বাংলাদেশ যদি ডুবে যায় আর তুমি ভালো থাকবা, এটা তো হতে পারে না। এবার আমরা যে স্পেনে যদি দেখি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিশ্ব মিডিয়া ইউরোপে কেউ মারা গেলে জলবায়ু পরিবর্তনে, সেটা নিয়ে যে পরিমাণ কান্নাকাটি করে, আমার ফেনীতে যে মানুষ মারা গেছে ওই নিয়ে কান্নাকাটিটা করে না, ওটার উপর আমার হাত নাই। কিভাবে আমি করাতে পারি? আমি যখন আমার বিদেশি সাংবাদিক বন্ধুদের সাথে আড্ডা দিই, জাস্ট এটা বলে যদি আমরা শেষের জায়গাতে চলে আসি। জি। সো একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে পরিবেশের নিরিখে দেখলেও এটাকে দেখতে হবে এখন ডিপ্লোমেসির নিরিখে, যেটাকে আমরা বলি যে কূটনীতি। এবং ক্লাইমেট চেঞ্জকে আমরা দেখি সাদা চোখে। ক্লাইমেট চেঞ্জ বিশ্বের একটা বড় রাজনীতি, কিন্তু আমাদের রাজনৈতিক এজেন্ডায় বা আলোচনায়, সংস্কারের মধ্যে কোথাও জলবায়ু পরিবর্তনকে খুঁজে পাওয়া যায় না। আমরা মনে করি আগে ভাত ডাল পেলে পরে পরিবেশ, জলবায়ু, বায়ু দূষণ দেখা যাবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ এখন পানি কিনে খেতে হয়, পানি ফ্রি পাওয়া যেত। এই ঢাকা শহরে বছর 5 পর দেখবেন যে নতুন স্টার্টআপ হবে মুক্ত বাতাস বেচার। কিন্তু এই যে বাতাস তো আমার ফান্ডামেন্টাল রাইটস, মানবিক অধিকার, সেই বাতাসটাকে কিন্তু দূষিত করে ফেলা হচ্ছে। এই জায়গাটাতে অসংখ্য ধন্যবাদ আজকে সকালে আসার জন্য। এবং আমার মনে হয় আমরা আরেকদিনও এই আলাপচারিতার জন্য বসতে পারি, কারণ আমাদের মধ্যে অনেক কিছু জানার এবং বলার এবং বোঝার আছে। শুধু এতটুকুই বুঝতে হবে যে আসলে সাস্টেনেবল লিভিংটা ইম্পর্টেন্ট। যারা সোহানের কথা শুনলাম, আমরা নিশ্চয়ই এখান থেকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রত্যাশা করি সবার দিনটা যেন অনেক সুন্দর হোক। সবাইকে আবারও শুভ সকাল।